ভাই কিন্তু অভিযোগ তুলেছে যে নির্যাতনের কারণে বিএনপির সমর্থকদের জন্মহার কমে গেছে এবং সাথে তাদের ভোটারও কমে গেছে। এবং সেক্ষেত্রে জামাত কিন্তু এই জায়গায় ছিল না, জামাত তার বহাল তবিয়তে রাজনীতি করেছে, তাদের এই সমস্যা ছিল না। সম্প্রতি কিন্তু বিএনপির অনেক নেতারা বলেছেন বাংলাদেশে এখন তাদের সমর্থক হচ্ছে 70 থেকে 80%। কারণ ভাইয়ের কথার সাথে তো অন্যদের বক্তব্য মেলে না আর কি। তাহলে কি আমলিগেরগুলো ভাইরা যোগ করে বলতেছেন কিনা যে আমলিগ যেহেতু পালিয়ে গেছে এখন আমলিগের তো আর কোনো জায়গা নেই, তা আমলিগ আর বিএনপিরটা মিলায় এখন 70-80% হয়ে গেছে। এটা নির্যাতন, একটা কথা খুব মারাত্মকভাবে বলেছেন, আমি এটার তীব্র মানে প্রতিবাদ করছি ভাইয়ের। সেটা হচ্ছে জামাতের বিরুদ্ধে অত্যাচার হয় নাই। জামাতের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে নজিরবিহীন মানে অত্যাচার নির্যাতন হয়েছে। সাতক্ষীরাতে জামাতের সাবেক এমপির বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, পাখির মতন মানে মানুষগুলি করে হত্যা করা হয়েছে। সাইদি সাহেবের রায়কে কেন্দ্র করে 1.5 শতাধিক মানুষকে গণহত্যা চালানো হয়েছে, যেটাকে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তখন স্টেটমেন্ট দিয়ে, উনি বিদেশে ছিলেন, ওখান থেকে স্টেটমেন্ট দিয়ে বলেছিলেন যে এটা মনে হচ্ছে যেন একটা নতুন প্যালেস্টাইন বাংলাদেশ হয়েছে। তাই এগুলো ভাইরা কেমনে ভুলে যান? আজকে আয়নাঘরে ভাইদের লোকরাও ছিলেন, আমাদের লোকরাও তো আয়নাঘরে ছিল। মিরপুরের কথা বলেন, মিরপুরে বহু বাড়িঘর আমলিগের লোক এবং পুলিশ দখল করে নিয়ে আমাদের মানুষদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। এই ভাড়াগুলো তারাই খেয়েছে। শুধু মিরপুরে না, সারা বাংলাদেশে মামলা হামলা গুম ক্রসফায়ার কোনটা হয় নাই? এবং আমরা তো দেখছি যে জেলখানায়ও ভাইদের সাথে দেখা হয়েছে, আদালতেও দেখা হয়েছে, এবং ওই কাস্টডির ভিতরেও দেখা হয়েছে। দেখা হয় নাই কোথায়? জানাজাতেও দেখা হয়েছে। তার মানে কি যে জামাত নির্যাতিত হয় নাই? বরঞ্চ আমি যদি উল্টা প্রশ্ন করি যে আওয়ামী লীগের 15.5 বছরের শাসন আমলে বিএনপির বড় বড় নেতাদের কোনো ব্যবসায় কোনো প্রকার সমস্যা হয় নাই, টোকা পড়ে নাই, তারা নির্বিঘ্নে তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে গিয়েছেন। জানি না ওনারা দিনের বেলায় কি স্লোগান দিয়েছেন আর রাত্রে কোথায় ঘুমিয়েছেন, এটা ওনারাই বলতে পারবেন। কাজে জনগণের কাছে এই প্রশ্ন রয়েছে, জনগণ তো এটা জানতে চায় যে কেন আন্দোলন সফল হলো না, কেন বারবার আমরা আন্দোলন সফল করতে পারি না। তাহলে কেন ম্যাডাম জিয়া বলেন যে ডিভাইস নিয়ে মানে ঢোকা যাবে না মিটিংয়ে, এগুলো করতে হবে, মিটিং থেকে কেন বের করে দেওয়া হয়? এরপরে আমি আপনাদেরকে ভাই বলেছেন 28শে অক্টোবরের কথা। 28শে অক্টোবরে তো বিএনপির রাজনীতিটা তো জামাতকে বাদ দিয়েই করতে চেয়েছিল। সেই জায়গায় জামাত এবং অন্য অন্য দলদেরকে বিএনপির এই মঞ্চে, একই মঞ্চে কেন আমরা 28শে অক্টোবরে সমাবেশ করতে পারলাম না, সেই উত্তর তো বিএনপি দিতে পারবে, সেটা তো জামাত দিতে পারবে না। জামাত যেটা করেছে, জামাতের যে কোনো আন্দোলন, আপনি তো ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি, ওই খবর তো আপনার কাছে থাকবার কথা। হ্যাঁ, যে কেন পারলেন না, কেন পারলাম না, সেটা হচ্ছে বিএনপি চায় নাই তাই হয় নাই। বিএনপি না চাইলে কিভাবে এটা হয়? জামাত তো চেয়েছিল যে আমরা একসাথে একই মঞ্চে আমরা ইয়ে করি। সর্বশেষ যেটা হলো আলোচনা করে যে তাহলে আমরা পাশাপাশি থাকবো। তা পাশাপাশি থাকার যে সমন্বয়টা হলো, সেই সমন্বয়ের কারণে আমরা এক সাইডে থাকলাম, ওনারা এক সাইডে থাকলেন। আমরা তো মানে ভাইদের সাথেই ছিলাম। কাজেই আমাদের এই যে এই এত বছরের ভিতরে গত আওয়ামী সরকারের আমলে 10 জুন একটা সমাবেশ করার আমরা অনুমতি পেয়েছিলাম। এছাড়া ভাইরা তো সারা জীবনই অনুমতি পেয়েছেন এবং প্রোগ্রাম করেছেন। আমাদের তো সব কিছু বন্ধ ছিল, ভাইদের তো সব কিছু বন্ধ ছিল না। কাজে আওয়ামী লীগ মনে করেছে যে বিএনপিকে ম্যানেজ করা যাবে, জামাতকে ম্যানেজ করা যাবে না, এবং জামাতকে কি করা যাবে না, মানে আমরা সামলাতে পারবো না। এই জন্য জামাতকে কোনো স্পেসই দেয় নাই। জামাতের সমস্ত কেন্দ্রীয় অফিস থেকে মহানগরী অফিস এবং ওয়ার্ড পর্যায়ের সমস্ত জায়গায় তাদের সব কিছু বন্ধ করে রাখা হয়েছে। অর্থাৎ জামাতকে চিরতরের মতন ধ্বংস করে দেওয়ার জন্য এজেন্ডা নিয়েছিল। যার কারণে আল্লাহ তাআলা জামাতকে তো বাঁচায় রাখার এজেন্ডা নিয়েছেন, সো দ্যাট তারা এটা পারে নাই। ভবিষ্যতেও কেউ যদি জামাতকে কারো সহযোগিতা নিয়ে এরকম ক্রাশ করার চিন্তা করেন, সেই দায়িত্ব আল্লাহ তাআলাই নেবেন। জামাতকে আদর্শিক রাজনীতিকে শুধুমাত্র আদর্শ দিয়েই প্রতিহত করা যায়, চাঁদাবাজি দখলবাজি দিয়ে করা যায় না। ভাই আর একটা কথা বলেছেন যে হাট বাজার টেম্পো স্ট্যান্ড, এগুলো সরকার আসার পরে ভাইরা একটু টেন্ডার করে যে দখল নিলেই তো হতো। একবারে খালি লোক পরিবর্তন করে চাঁদা যারা কালেকশন করবেন, কালেক্টর পরিবর্তন হয়েছে আর রিসিভার পরিবর্তন হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে কালেক্টরও পরিবর্তন হয় না, শুধু রিসিভার পরিবর্তন হয়েছে। এই পর্যন্ত অপেক্ষা করে এগুলো টেন্ডার দিয়ে নিয়ে নিলেই আমার মনে হয় আজকের জাতি এই প্রশ্ন করতো না। আরেকটা জিনিস বুঝতে হবে যে 25 বছর আগের রাজনীতি কিন্তু বাংলাদেশে এখন আর নাই। সেই রাজনীতির কালচার পরিবর্তন হয়েছে। আপনি আমাকে একটা থাপ্পড় দিবেন, আপনার মিডিয়া যেরকম দেখাচ্ছে, রাস্তাঘাটে একটা ঘটনা ঘটলে প্রতিটা মানুষের কাছে এখন ভিডিও ক্যামেরা আছে, মোবাইল আছে। আপনি চাইলেই আমি মূল স্ট্রিম মিডিয়া অনেক কিছু গোপন করতে পারে, কিন্তু
আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু কেন জনপ্রিয় হচ্ছে, যে এইগুলো কিন্তু প্রকাশ করে দিচ্ছে। দেখেন যে মিডফোর্ডের ঘটনা যেদিন ঘটছে তার 2 দিন পরে কেন আসলো, এটা আসে নাই, কোনো মিডিয়ায় আসে নাই। এবং আসার পরে কি হয়েছে, দল নড়ে চড়ে বসে সেটাকে মানে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছেন, এবং আমি ধন্যবাদ জানাই যে কমপক্ষে ওনারা তাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছেন। এবং এটা তার পরিবার বলছে চাঁদাবাজির জন্য হয়েছে, আর ভাইরা বলছেন না যে তাদের ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে হয়েছে। এটা ইনভেস্টিগেশনে বের হয়ে আসবে এটা কি কারণে হয়েছে। আচ্ছা আমি আরেকটা মান্নান ভাই একটা বসে বলেন, একটা বিষয় আপনি বলেছেন যে আওয়ামী লীগ মনে করেছে বিএনপিকে ম্যানেজ করা যাবে বাট জামাতকে ম্যানেজ করা যায় না, এই জন্য জামাতকে কোনো স্পেস দেয় নাই। কিন্তু জামাতের অনেক নেতাকে দেখা গেছে, ছাত্র শিবিরের অনেক নেতাকে দেখা গেছে যে ছাত্রলীগের মধ্যে বা আওয়ামী লীগের ভেতরে থেকে ওই পরিচয় ধারণ করে তারা রাজনীতি করেছে, সেটা কি ম্যানেজ না? না, অফকোর্স এটা ম্যানেজ না, এটা ম্যানেজ না। জামাতের যেখানে আপনাকে ক্রসফায়ার দেওয়া হচ্ছে, গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায় কি করা হচ্ছে, যে বিএনপির ছাত্রদলও তো থাকতে পারে নাই, কেউই থাকতে পারে নাই, সবাইকে কি করা হচ্ছে। তা এখন যে ছেলেটার খাবার নাই, যে ছেলেটার মানে থাকার জায়গা নাই, ঢাকার শহরে আত্মীয় নাই, সেই ছেলেটা তো মানে ওই গণমিছিলে তো ছাত্রদলের কর্মীরাও গিয়েছে। কাজে এখানে তো মানে গণমিছিলে যেতে বাধ্য করা হতো এই আওয়ামী বিষয়টা লীগের আমলে। একটু